আদিল যে বিষয়গুলি উল্লেখ করেছেন আমি বেশিরভাগ বিষয়ের সাথে একমত যে ভারতের সাথে আমাদের অনেক বিষয়গুলি আছে যেগুলো আমরা আসলে ওইভাবে সমাধান করতে পারিনি বিভিন্ন কারণে। এবং আমার যে ওপিনিয়ন সেটা হচ্ছে কারণ আমাদের দেশে মুক্তিযুদ্ধের পর থেকে দীর্ঘ সময় ধরে খুব শক্তিশালী গভর্নমেন্ট বা সরকার ক্ষমতা ছিল না যারা ট্রু সেন্সে বাংলাদেশের স্বার্থ নিয়ে ওইভাবে নেগোশিয়েট করতে পারে। তো হয়তো আমরা ভারত বিরোধী রাজনীতি অনেকেই করেছি রাস্তাঘাটে এবং নিজের স্বার্থে মানুষের সেন্টিমেন্ট ইউটিলাইজ করার চেষ্টা করেছি, কিন্তু সত্যিকার অর্থে যে ডিপ্লোমেসি টা দরকার বাংলাদেশের স্বার্থ রক্ষা সেই জিনিসটা হয়নি বলেই বিষয়গুলি ঘটেছে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এখন ওনার কথার মধ্যে আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন সেটা সূত্র ধরে আমি বলবো। উনি বলেছেন যে ভারতের সাথে আমাদের বাণিজ্যিক বৈষম্য একটা বড়, এটা ভেরি ট্রু, যে ট্রেড ডেফিসিট কিন্তু ভারতের আমাদের আনফেভার ভারতের ফেভারে কত, এটা একটা বড় অঙ্ক, 4,000 কোটি টাকার মতন। জানেন চীনের সাথে কত? চীনের সাথে আরো বেশি। চীন হচ্ছে এখন আমাদের সবচেয়ে বেশি ট্রেড গ্যাপ, যেটা আমরা চীনের সাথে ইন্ডিয়ার চাইতে কম নয় বরং বেশি। ফিগারটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি ফিগারটা বেশি আমি জানি ফর ফ্যাক্ট, এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট চীনের সাথে চীন হচ্ছে এখন আমাদের যাদের সাথে সবচেয়ে বেশি ট্রেড ডেফিসিট তাদের মধ্যে চীন প্রথম 1 নম্বরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ট্রেড ডেফিসিটটা কিভাবে হয়? তার মানে ভারত তো আমাদের নেইবারিং কান্ট্রি, ওদেরকে আমরা এক্সপোর্ট যেটা গুডস যেটা এক্সপোর্ট করি তার চেয়ে ইম্পোর্ট অনেক বেশি করি, রাইট? এটার পেছনে অনেকগুলি কারণ আছে, কারণ আমরা যে গুডস গুলো এক্সপোর্ট করতে পারি তার অনেকগুলি গুডস কিন্তু ভারতের নেগেটিভ লিস্টে আছে, ওরা কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। এখন এই কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন যে ওরা দিয়ে রেখেছে এখানে যে বাংলাদেশের গভর্নমেন্ট শক্তভাবে নেগোশিয়েট করে সেই নেগেটিভ লিস্ট কমিয়ে তারপর আমরা এক্সপোর্ট বাড়াবো এবং আমাদের ট্রেড ডেফিসিট কমাবো, সেই বিষয়গুলি কার্যকরী ভূমিকা আমাদের রাখতে হবে, দেখতে হবে। এট দ্য সেম টাইম দেখেন আমরা যখন এক্সপোর্ট করি আমরা তো শুধু গুডস এক্সপোর্ট করি তা তো না, আমরা তো সার্ভিসও এক্সপোর্ট করতে পারি। এখন আজকে যে বিষয়টি এরকম একটি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, কিন্তু এটাকে আমি বলবো এটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে বা মানে বিভ্রান্তিমূলক ভাবে তুলে ধরা হচ্ছে। আমাদের একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, লোকেশনাল অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের পোর্ট, এবং এই অ্যাডভান্টেজটা থাকার কারণে আমরা কিন্তু কিছু সার্ভিস এক্সপোর্ট করতে পারি ইন্ডিয়াকে, ভুটানকে, নেপালকে, এই দেশগুলোকে। সো বেসিক্যালি ট্রেড ডেফিসিট আছে এটা যদি আমরা রেকগনাইজ করি এবং এখানে যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে তো আমাদের অফকোর্স নেগেটিভ লিস্ট কমিয়ে আমাদের গুডস এক্সপোর্ট করার সাথে সাথে সার্ভিস যেটা আমি এক্সপোর্ট করার ক্যাপাবিলিটি আমার আছে বিকজ অফ মাই স্পেশাল অ্যাডভান্টেজ, লোকেশন অ্যাডভান্টেজ, আমি সেটিও তো আমার চেষ্টা থাকা দরকার। তো কাজে আমি আজকে কিন্তু সেই সার্ভিস এক্সপোর্ট করতে চাই ভারতকে, নেপালকে, ভুটানকে, এবং করতে যেটা হবে সেই জিনিসটা যদি শুধু আমার লাভের জন্য হয় তাহলে কিন্তু হবে না, এখানে জিনিসটা উইন উইন থাকতে হবে, ওদেরও লাভ হতে হবে, আমাদেরও হতে হবে, সেভাবে ইন্টারন্যাশনাল ট্রেড গুলি হয়। এখন যেটা দাঁড়িয়েছে, এখন এই জিনিসটি ভারতকে করা যাবে না, এরকম একটা পলিটিক্যাল সিচুয়েশন আমাদের বিরোধী দল বা বিভিন্ন মহল থেকে এইখানে যে একটা মাইন্ডসেট, একটা ব্যাকওয়ার্ড রাজনীতির যে পরিচয় সেই জিনিসটি নিয়ে আমার একটা বড় প্রশ্ন আছে। এখন কি আপনি মনে করেন যে এই অবস্থাটা এখনো আছে? অবশ্যই আছে। সাধারণ মানুষের মধ্যে অনেকটা এই জিনিসগুলি বিভ্রান্তিক জট খুলতে শুরু করেছে আমি মনে করি, বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন এবং মানুষের অ্যাক্সেস টু ইনফরমেশন। এবং আমার এটা হচ্ছে যত আমরা সত্য জিনিসগুলি ঘেটে ফ্যাক্টস এন্ড ফিগার ফাইন্ড আউট করবো তত এইসব বিভ্রান্তি কেটে যাবে। এখন আমরা যখন এই সার্ভিসটা প্রোভাইড করতে যাবো বা এক্সপোর্ট করবো টু ইন্ডিয়া, টু নেপাল এন্ড ভুটান, তখন দেখেন আমাদের আপনার কাছে আবার যে বিষয়গুলি যেমন আদিল বলেছেন আমি টোটালি এগ্রি করি, অনেক বিষয় আমাদের আসলে সমাধান করতে হবে। কিন্তু এই যে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিটের যে বিষয়টি, এটি কিন্তু ভারতের এক পক্ষের লাভ এবং দাবি যেটা আমরা দিয়ে দিচ্ছি, অন্য দিকে আমাদের অন্য কিছু ভারত দিয়ে বিষয়টি কিন্তু এরকম না। এই ট্রানজিটের ভিতরেই একটা উইন উইন সিচুয়েশন আছে, এটা বাই ইটসেলফ ইটস এ ডিফারেন্ট নেগোসিয়েশনের ইস্যু, এটার সাথে অন্য কিছু মেলানো যাবে না, প্রত্যেকটা কেস বাই কেস আমাদের হ্যান্ডেল করতে হবে। আমি যেটা বলেছি যে আমরা আজকে এই আমাদের যে লোকেশনাল অ্যাডভান্টেজ আছে, জিওগ্রাফিক্যাল লোকেশনাল অ্যাডভান্টেজ, সেখান থেকে আমি আমার সার্ভিসকে এক্সপোর্ট করতে চাই, আমার বাণিজ্য ঘাটতি কমাতে চাই, আমার নিজের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আমি আর্ন করতে চাই। এবং এটা করতে যে দেখেন আমি যে নেগোসিয়েশনটা করছি এখানে, আমি এটাও বলেছি যে নেপাল এবং ভুটানকে ট্রানজিট দিয়ে আমার পোর্ট ব্যবহার করতে দিতে হবে। ওই ট্রানজিট কিন্তু একটা আছে অলরেডি বাংলাদেশে আসার জন্য, কিন্তু বাংলাদেশ হয়ে আবার থার্ড কোন কান্ট্রিতে যাওয়ার জন্য নাই, কিন্তু সেই জিনিসটা ভারত কখনো রাজি হয়নি বিকজ তাদের কলকাতা পোর্টটা ইউজ করে নেপাল এবং ভুটান। কিন্তু দেখেন আমরা যখন নেগোসিয়েশনটা করেছি তখন আমরা বলেছি তোমাদের সেটা স্যাক্রিফাইস করতে হবে, তোমার নেপাল ও ভুটানকে দিতে হবে। কাজে একেবারে যে আমরা কিছু নিয়ে আসছি না সেটা কিন্তু ঠিক নয়। এবং এটা কানেক্টিভিটির প্রশ্নে আজকে যখন আমরা এরকম একটি জায়গায় যাবো, ট্রানজিটের জায়গাতে যাবো, যখন আমি আমার পোর্টকে সেল করবো, দেখেন আমার পোর্টের 40% আন্ডার ইউটিলাইজ হয়ে থাকে, একটা বিশাল ফিক্সড কস্ট ইনভেস্টমেন্ট ওখানে আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন নিয়ে আসতে পারছি না। তো এখানে যখন আমি এই যে সার্ভিসটা সেল করবো তখন অটোমেটিক্যালি ডিমান্ড ক্রিয়েটেড হবে এবং ফ্যাসিলিটি
কিন্তু অটোমেটিকলি ডেভেলপ হবে। এখন এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে কিন্তু আমি সার্ভিসটা প্রোভাইড করার জায়গাতে নাই, কারণ আমার বেশ কিছু ডেভেলপমেন্ট। আরাফাত, আপনি ব্যাখ্যা করছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম একটা হচ্ছে যে এই যে টাকা 7,000 কোটি আমরা পেলাম তাদের থেকে, এইটা হয়তো দেশের ভিতর থেকে কালেক্ট করা যেত, কম্পেয়ার টু আওয়ার বাজেট ইজ নট ভেরি বিগ। আর একটা হচ্ছে অন্য কারোর সঙ্গে, লাইক ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য কারোর সঙ্গে আমরা এটা নিয়ে নেগোশিয়েট করেছিলাম, কারণ হয়তো ইনফরমেশন। আর আরেকটা হচ্ছে আপনি যেটা বলছিলেন পোর্ট 40% আনইউটিলাইজড, এইটা আপনি বলছেন কিসের ভিত্তিতে? কারণ এখন কিন্তু পোর্টে খুব কনজাকশন আগের তুলনায়, মানে যেমন ধরেন যে জরুরি অবস্থাতে একটা কার্গো ক্লিয়ার হতে হয়তো 2 দিন ম্যাক্সিমাম টাইম হতো, এখন 15-16 দিন পর্যন্ত লাগছে। যে বিষয়টি নিয়ে একটু বলি। প্রথম কথা হচ্ছে কনজেশনের বিষয়টি কিন্তু পোর্টের যে ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে না, ম্যানেজমেন্ট প্রবলেমের জন্য কনজেশন হচ্ছে, রাইট, যেটা আমাদের ফিক্স করতে হবে। কিন্তু ক্যাপাসিটি যেটা আমরা বিল করেছি সেটা কিন্তু স্টিল 40% আনইউটিলাইজ থেকে যাচ্ছে। কাজে আমি যখন আমার ডিমান্ডটা আরো বাড়িয়ে দিব, স্পেশালি ইন্টারন্যাশনাল ইনভলভমেন্টগুলি থাকবে, তখন অটোমেটিকলি ম্যানেজমেন্ট প্রবলেমগুলি সলভ করার জন্য যদি ফার্দার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় সেটা অটোমেটিকলি হবে। স্টাডি আসলে বিভিন্ন রিপোর্ট এটা বের হয়ে এসছে, এবং চিটাগাং চেম্বার্স এর বিভিন্ন ইয়ে থেকে ওদের বিভিন্ন সেমিনার থেকে ওরা এই বিষয়টি মেনশন করেছে বিভিন্ন সময়। আর আরেকটি যেটা হচ্ছে, দেখেন এই ট্রানজিটের বিষয়টা কিন্তু আমরা দিচ্ছি আমাদের স্বার্থে, আমরা আমাদের সার্ভিসটাকে এক্সপোর্ট করতে চাই। আমরা কিন্তু অন্য কাউকে কিছু তুলে দিচ্ছি না তাদের সুবিধা হবে বলে। অবশ্যই যারা এই সুবিধাটি নিতে যাচ্ছে তারা তাদের স্বার্থ চিন্তা করে নিচ্ছে, এখানে একটা উইন উইন সিচুয়েশনের ব্যাপার আছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমার যে এখানে আর্গুমেন্টের বিষয়, আমরা ওয়াচডগের মধ্যে, এটার পেছনে আপনার লজিক কি? আমাদের সুবিধার জন্য দিচ্ছি, নিশ্চয়ই আমরা দিলে তো তাই দেব, কিন্তু কথাটা হচ্ছে যে না, এটা তাদের বেনিফিটে আসছে, আমাদেরকে এস্টাবলিশ করতে হচ্ছে যে আমরা আমাদের সুবিধাতে। এটা হওয়ার কারণটা আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলে দিই, যে আমাদের যে পলিটিক্যাল কনটেক্সট, এখানে ইন্ডিয়া ম্যাটার করে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা ম্যাটার করে, এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন এরকম অনেক লোন, সাপ্লাইজ ক্রেডিট আমরা চায়না থেকে বিভিন্ন সময় নিয়েছি। ভেরি রিসেন্টলি একটা প্রাইভেট ব্যাংক থেকে কিছু লোন নেয়, যেটা কেম থ্রু বাংলাদেশ ব্যাংক আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেক্টরের জন্য, যেটা 4.25% লোন। সেটা নিয়ে বিরোধী দল কোনো উচ্চবাচ্য করেনি, কেউ কোনো কথা বলছে না। যখন when it comes from ইন্ডিয়া তখন এই কথাগুলি আসছে। এখন আমি যেটা বলতে যাচ্ছি যে দেখেন এই জিনিসটা হচ্ছে, কিন্তু প্রাইভেট লোন এরকম পার্সেন্টেজই হয়, আর ইন্ডিয়া এরকম প্রাইভেট লোন তো দেয়। প্রাইভেট লোন যে এরকম পার্সেন্টেজ হয়, তাহলে আমি আর কম পার্সেন্টেজে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিলাম না কেন? কারণ সেটা অ্যাভেলেবল ছিল না। ওয়ার্ল্ড ব্যাংক তো আমি যেখানে যাবো সেখানে দিবে না। আমি এখানে যেটা করছি, আমার স্বার্থে আমি ট্রানজিট দিচ্ছি, আমার স্বার্থে আমি ইনকাম করার জন্য আমার সার্ভিসকে এক্সপোর্ট করব, কিন্তু যাকে দিচ্ছি বা যাদেরকে দিচ্ছি তাদের কাছ থেকে আমি লোনটা নিয়ে নিচ্ছি, আমি কিন্তু এটাও আমার স্বার্থ রক্ষা করেই করছি, এবং অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল ইন্টারেস্ট রেটে আমি নিচ্ছি। যেটা আপনি বললেন, আমরা হয়তো টাকাটা মানে নিজেদের মধ্যে থেকে জোগাড় করতে পারতাম, কিন্তু সেই টাকাটা আমরা অন্য কোনো খাতে ব্যয় করতে পারি। এই পার্টিকুলার খাতে আমি কন্ট্রাডিক্ট করেনি বা এটাকে প্রতিবাদ করেনি, প্রোটেস্ট করেনি উনি বলছেন। আমি অনুষ্ঠানে আপনাকে বললাম যতটুকু আমি অর্থনীতির বিষয় আশয় বুঝি, এটা অ্যাবসার্ড একটা বিষয়, জাস্ট এ রিপোর্ট। এটা হতেই পারে না যে আমাদের এখান থেকে তারা ট্রানজিট করবে, যে কারণে যেটা এক্সপোর্ট করার জন্য আমরা এই ট্রানজিট করছি, এবং তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট এটা করতে দেবো। যিনি এডিটর তাকে একদিন আনতে হবে এখানে এটা উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ইম্পসিবল এটা ব্যাপার আমি অন রেকর্ড বলে দিচ্ছি এখানে। হবে যে হোয়াট ইজ মাই রেভিনিউ, দিস ইজ অ্যাবসার্ড, এটা হতেই পারে না। দুই হচ্ছে যে বাংলাদেশে ট্রাফিক চলতে পারে না, দিস ইজ অলসো অ্যানাদার অ্যাবসার্ড আইডিয়া। এটা হয়তো কিছু কিছু প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকাতে, আমি ইন ডিউ কোর্স অফ টাইম উইল অল সি ইট, আমরা দেখবো, এবং আমরা যদি থাকি আমরা উই ক্যান এনকাউন্টার এগেইন, দিস নট গোইং টু হ্যাপেন। আর দেখেন, এই যে ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আপনি নিজে মেনশন করলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের একটি প্রাইভেট ব্যাংক, এক্সিম ব্যাংকের সাথে বাংলাদেশ সরকার, এবং তারা খুব অসম্মান বোধ করছেন। কত একটা ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং ফানি মনে হয়েছে, যে যতগুলি আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, বিশেষ করে যে দেশগুলি আছে, সবাই কিন্তু কোনো না কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদেরকে লোনগুলি দেয়। ফর এক্সাম্পল আমেরিকা, ইউএসএ দেয়, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউএসএইড, ওদের ইউএসডিএ আছে একটা ইনস্টিটিউশন। কানাডা দেয় কেনেডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, সিডা। সুইজারল্যান্ড, সিডা, সুইজারল্যান্ড। আমি আরেকটু বলি, ইভেন জাপানের ক্ষেত্রে দেখেন, একটু আমি এটা বলতে চাই, জাপান দেয় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা আছে, আমরা সবাই জানি, এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, জেবিআইসি। এবং এখানে আপনি গেলে পাবেন 2008-এ আমরা জেবিআইসি থেকে লোন নিয়েছি,
অনেক লোয়ার ইন্টারেস্ট রেট, বাট আমরা লং টার্ম বেশ কিছু লোন নিয়েছি। এবং আমাদের তো বিষয়গুলি হচ্ছে একটা দেশ যখন একটা দেশকে লোন দেয় তারা কোনো না কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে এবং তাদের সরকারি ইনস্টিটিউশনের মাধ্যমে দেয়। ইটস এ ভেরি নর্মাল প্র্যাকটিস। এই বিষয়গুলোকে উঠে আনা যখন হয় তখন আমার প্রশ্ন জাগে, এটি বাংলাদেশের স্বার্থে এই প্রশ্ন ওঠানো হচ্ছে নাকি ক্ষুদ্র দলীয় গোষ্ঠীগত স্বার্থে এই প্রশ্ন ওঠানো হচ্ছে? সেইখানে আমার প্রশ্নটি। কাজে আমি কিন্তু এই চুক্তিকে নিয়ে আলোচনার বিপক্ষে না, এই চুক্তিকে নিয়ে প্রশ্ন করার বিপক্ষে না, কিন্তু প্রশ্নগুলি যৌক্তিক, একাডেমিক এবং সত্যিকার অর্থে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে প্রশ্নগুলি হচ্ছে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন। না, প্রশ্ন কিছু অযৌক্তিকও হতে পারে, জানি না, সেই জন্য যুক্তির বাইরে প্রশ্ন করছি, সেটা হতে পারে, বাট আনসারটা ফ্রম দি গভর্নমেন্ট সাইজ খুব কিন্তু জেনে শুনে এমন এই জায়গাগুলোতে কিন্তু কোনো স্টাডি নাই। আপনার যে চুক্তি বলছেন যে জনগণের পক্ষে আসতে পারে, কারণ আমরা তো খালি প্রতিশ্রুতি দেখেছি, যেটা আমি শুরুতেই আমার প্রেমিসটা হচ্ছে যে আমি একটা প্রতিশ্রুতি দেখেছি, কোনো কিছু কংক্রিট দেখি নাই। তো হয়তো এবার একটা অষ্টম আশ্চর্য হবে, কিছু একটা কংক্রিট তৈরি হয়ে যাবে এবং বাংলাদেশের পিপল ভীষণভাবে লাভজনক একটা অবস্থায় আসবে, যা একটা কল্পনা মাত্র। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে দেয়ার শুড বি সাম স্টাডি। আপনি যে বলছেন যে $1000 বিলিয়ন লাভ হবে, এইটা কোথা থেকে আসবে? এই স্টাডিটা কোথায়? এফবিসিসিআই এর প্রেসিডেন্ট বললেন পরশুদিন, উনার কাছে স্টাডিটা কোথায়? বাংলাদেশ তো হার্ডলি সোয়েটার রপ্তানি করে ইউরোপের মার্কেটে ওই টাকাটা অর্জন করে, বহু কষ্ট করে। আপনিও জানেন। আমি বলতে চাই বিভিন্ন পর্যায়ে স্টাডিটা কোথায়? বিভিন্ন পর্যায়ে স্টাডি হয়েছে, কিন্তু বিভিন্ন ইন্ডিভিজুয়াল লেভেল এগুলো নিয়ে। যেমন দেখেন, স্পেসিফিক একটা এক্সাম্পল আমি দেই, যে আমাদের যখন আমরা যে প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করি, নেগেটিভ লিস্টে যে প্রোডাক্ট আছে, আমাদের বিএসটিআই এর যে সার্টিফিকেশন, এগুলো একটা ইম্পেডিমেন্টস হয়ে দাঁড়ায়। সেগুলোতেও আমরা একটা সমঝোতার মধ্য দিয়ে এই ইম্পেডিমেন্টস দূর করার চেষ্টা, অটোমেটিক্যালি আমরা ভারতের মার্কেটে অ্যাক্সেস পাওয়ার সুযোগ পাচ্ছি। এবং সেই জিনিসগুলো কিন্তু আমি তৈরি করছি ওই 7,000 কোটি টাকা লোন। এই জায়গাগুলি তো ক্লিয়ার কাট বলে দেওয়া আছে, এখানে কোনো লুকোচুপি কিছু নাই। এটা ওয়ার্ক করেনি, সরি, এটা ওয়ার্ক করেনি। এই যে 80 লাখ পিস গার্মেন্টস এক্সপোর্টের যে চুক্তি হয়েছিল, এটা মোস্টলি এক্সপোর্ট হতে পারেনি। দেয়ার হি ইজ রাইট, এটা এক্সপোর্ট হতে পারেনি। এখানে যে বিষয়গুলি আছে, আই এম টকিং অ্যাবাউট দিস, এই বিষয়গুলো তো এখন ইমপ্লিমেন্টেশনে যায়নি। এটা তো মাত্র লোন স্যাংশন হলো এবং গ্র্যাজুয়ালি যাবে, এবং যেগুলো আমাকে দেখতে হবে। অ্যাজ অফ নাও আমি যেটা বলছি, ইমপ্লিমেন্টেশন যদি না হয় দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, তখন আমি সেটা নিয়ে প্রোটেস্ট করবো। কিন্তু অ্যাজ অফ নাও যে জিনিসগুলি হচ্ছে, ক্লিয়ারলি বলে দেওয়া আছে কোথায় কোন বাবদ টাকাগুলি খরচ হচ্ছে, এবং সবগুলি কিন্তু আমার প্রয়োজনে। আগে বলছেন টার্কি থেকে একটা অফার এসেছিল, এবং অনেক জায়গা থেকে বিভিন্ন অফার আসে। কিছুদিন আগে চাইনিজ একটা ফান্ড বাংলাদেশে এসেছিল। ব্যাপারটা হচ্ছে যে এই ফান্ডটা যে ইন্টেনশনটা নিয়ে আসে, কোথায় খরচ করতে চায়, সে জায়গায় আমার প্রয়োজন যদি না হয় আমি খরচ করবো না। সেটা সারপ্রাইজ ক্রেডিট হোক, একেবারে অল্প স্বল্প সুদের লোন হোক। আর সারপ্রাইজ ক্রেডিট আজকে নতুন নয় বাংলাদেশে, চায়না থেকে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় অনেক সারপ্রাইজ ক্রেডিট আমার নেওয়া হয়েছে। এবং এখানে যেটা বলার বিষয়, যেটা আমিও গভর্নমেন্ট কে আমি বলবো আমার ব্যক্তিগত ইয়ে থেকে, যে এখানে গভর্নমেন্টের হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যে কোয়ালিটি অ্যান্ড প্রাইস নিয়ে, যেহেতু সাপ্লাইজ ক্রেডিট এটা নতুন কিছু নয়, কিন্তু সবসময় যারা নিচ্ছে তাদেরকে খুব কেয়ারফুল থাকতে হয়, যে যাতে আমরা কোনোভাবে ঠকে না যাই। কিন্তু বিষয়টি নতুন কিছু নয়। আচ্ছা, আরেকটি বিষয় আমি খুব অপ্রাসঙ্গিক ভাবে উঠাতে চাই, মান্না ভাই, সেটা হচ্ছে যে আমরা 400 মেগাওয়াট বা 400 to 500 মেগাওয়াটের যে বিদ্যুৎ এখানে যে আমরা ইম্পোর্ট করবো, সেটার একটি বিষয় আছে, যেটা নিয়ে অনেকে বলে, বিভিন্ন টক শোতে আমি দেখেছি, যে এই টাকা খরচ করতে আমি বাংলাদেশে একটা প্ল্যান্ট তৈরি করতে পারি, আমি কেন ওই টাকা খরচ করবো, ওর সাথে কানেকশন স্টাবলিশ করবো। এই বিষয়টি নিয়ে আমরা কেউ ভেবেছি কিনা? একটা জিনিস দেখেন, আজকে আমাদের যে বিদ্যুতের সংকট, এর মধ্যে আমরা কি অনেকে জানি যে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন ক্যাপাসিটি আমাদের আন্ডার ইউটিলাইজড, বিকজ আমাদের র মেটেরিয়াল নাই, বিকজ আমরা ভেবেছি যে গ্যাসের উপর বাংলাদেশ ভাসছে এবং গ্যাস বেসড সবগুলি প্ল্যান্ট আমাদের তৈরি করা হচ্ছে। এটা এখানে আমরা ডাইভার্সিফিকেশন করিনি, যার কারণে আন্ডার ইউটিলাইজ থাকে, আমরা তৈরি করতে পারি না। কাজে এখানে যে বিদ্যুৎটা আমরা নিব, সেখানে কিন্তু আমার র মেটেরিয়ালস নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমি একবারে এন্ড প্রোডাক্ট বিদ্যুৎটা পাচ্ছি। সেদিক থেকে আমার জন্য একটা বিশাল বেনিফিটের একটা জায়গা, এবং এটা ইমার্জেন্সি সিচুয়েশন ডিল করার জন্য। আমি কবে কয়লা নীতি করবো, কবে আমার গ্যাস আবার ফার্দার পাবো, এই র মেটেরিয়ালস এনশিওর করবো, সেটা অনেক দূরের ব্যাপার। বিদ্যুৎ প্ল্যান্টটা অনেক তৈরি করা যাবে, কিন্তু আউটপুটটা প্রডিউস করার জন্য যে ইনপুট লাগবে, সেটা নিয়ে তো আমি বিশাল ক্রাইসিসে যাই। এই ব্যাপারটাও কিন্তু বাংলাদেশের প্রস্তাব ছিল, বাংলাদেশ, নেপাল, ভারত যৌথ এই নদীর উৎস ব্যবহারের জন্য, এবং সেখানকার যে হাইড্রো ইলেকট্রিসিটি সেটা বাংলাদেশে নিয়ে আসার জন্য, যেটাও ভারত গ্রহণ করে নাই এবং ভারত বাধা দিয়ে এসেছে এতদিন। আমি জানি না কোন বিষয়টা আপনি বলছেন। আমি বলছিলাম যে আমাদের এই চুক্তির মধ্যে যে বিষয়টি আছে, ঠিক আছে, আপনি ওখান থেকে ইম্পোর্ট করার কথা বলছেন, তো যেটা আপনি বলতেছেন যে র মেটেরিয়ালের ক্রাইসিস এই কারণে ওটা আমরা ইজিলি পাচ্ছি, আর উনি যেটা বলছেন